নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ইতিহাসের 7 নম্বর ক্লাসে আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়া শুরু করেছিলাম এবং আজকের ক্লাসে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে পড়ব। আগের দিনের ক্লাসে মৌর্য রাজাদের সম্পর্কে আমি আলোচনা করেছি, অশোকের শিলালিপিগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে মৌর্য সাম্রাজ্য কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি আগের দিনের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ভারতের ইতিহাস পর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এরকম একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টে আগের ক্লাসগুলো পরপর সাজানো রয়েছে। আমি এই ক্লাসগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার জন্য তৈরি করছি। ওয়ান লাইনার ফর্মে আমি এখানে এই ক্লাসগুলো তৈরি করছি এবং তোমাদেরকে বোঝাবো এখান থেকেই। তাহলে তোমাদের সুবিধা হবে, ক্লাসগুলোর থেকে তোমরা এই সমস্ত পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে পারো ভারতের ইতিহাসের জন্য। তো আমি এই প্লেলিস্টটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলের হোম সেকশনে গেলে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, বা আমি এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এখান থেকে তোমরা যদি ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে পড়তে চাও, ওয়ার্ল্ড হিস্ট্রির ক্লাস আমি এখানে নেব। আর এখানে আমি এখন এনসিইআরটির ওপর ক্লাস করাচ্ছি। যদি তোমরা জিওগ্রাফি এনসিইআরটি থেকে পড়তে চাও তাহলেও এই চ্যানেলটাতে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। প্রত্যেকটা মানে এই চ্যানেলটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা লাইভ ক্লাস না করে থাকো এখনো পর্যন্ত, তাহলে লাইভ ক্লাসে অংশগ্রহণ করো। আমি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টার সময় লাইভ ক্লাস নিচ্ছি ইউটিউবে। এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ডিসকাস করছি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এই তিনটে সাবজেক্টের ওপরে। তো অবশ্যই লাইভ ক্লাসগুলোতে এসো প্রতিদিন সন্ধ্যে 7টার সময়। আমরা আগের দিন অশোকের শিলালিপি সম্পর্কে পড়েছিলাম। আজকে অশোকের বাকি যে লিপিগুলো রয়েছে সেগুলো প্রথমে জেনে নেব, তারপরে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তো আগের দিনের ক্লাসের কিছু পয়েন্ট এখানে আমি আগে একটু ডিসকাস করে নিচ্ছি। সেটা হচ্ছে অশোকের যে লিপিগুলো পাওয়া গেছে সেটাকে 4 ভাগে ভাগ করা যায় প্রধানত। একটা হচ্ছে প্রধান শিলালিপি, সেকেন্ড হচ্ছে অপ্রধান শিলালিপি, থার্ড প্রধান স্তম্ভলিপি এবং ফোর্থ হচ্ছে অপ্রধান স্তম্ভলিপি। আর একটা ভাগও করা যায়, সেটা হচ্ছে গুহালিপি। কিছু গুহা পাওয়া গেছে, যে গুহার গায়েও অশোকের বিভিন্ন লেখা পাওয়া গেছে, সেগুলোকে আমরা বলবো গুহালিপি। তো এইরকম ভাবে ভাগ করা যায়। এই প্রধান বা অপ্রধানের মধ্যে মেন তফাৎ হচ্ছে প্রধানগুলো আকারে অনেক বড় হতো, অন্যদিকে অপ্রধানগুলো আকারে ছোট, কিন্তু প্রত্যেকটাতেই গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিস অশোকের সময়কার লেখা রয়েছে, অশোকের বিভিন্ন কথা লেখা রয়েছে। তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। প্রধান আর অপ্রধান মানে এরকম নয় যে যেগুলো অপ্রধান সেগুলো খুব ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো শিলালিপি বা স্তম্ভলিপির এরকম ভাগ করা যাচ্ছে। আর রয়েছে গুহালিপি। এবার এই স্তম্ভলিপিগুলো থেকে কিছু কিছু পয়েন্ট তোমাদের জানতে হবে যেগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন প্রথম যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, দুখানা স্তম্ভলিপি, একটা টোপরাতে ছিল এবং আরেকটা মিরাটে অবস্থিত ছিল। সেই দুটোকে ফিরোজ শাহ তুগলক পরবর্তীকালে দিল্লিতে স্থানান্তরিত করেন। ফিরোজ শাহ তুগলক বংশের রুলার ছিলেন এবং তিনি এই লিপিগুলোর মানে এই যে স্তম্ভগুলো দেখে খুব ইমপ্রেসড হন এবং ফাইনালি তিনি এই দুটোকে নিয়ে এসে দিল্লিতে প্রতিস্থাপিত করেন। তো সেই কারণে এই টোপরা এবং মিরাট স্তম্ভলিপি ইম্পর্টেন্ট। এবার এই স্তম্ভলিপি যেগুলো বলছি, সিম্পলি আমরা বুঝতে পারছি যে এরকম একটা পিলারের মতো কোনো জিনিস হবে, স্তম্ভ। তোমরা পাশে ছবিতেও দেখতে পাবে এরকম স্তম্ভ তৈরি করা হতো, তার গায়ে কিছু অশোক লিখতেন। তো এই স্তম্ভগুলো অশোক তার শাসনকালের শেষ দিকে খোদাই করেছেন। যেখানে শিলালিপিগুলো তিনি তার শাসনকালের প্রথম দিকে লিখেছেন, তেমনিভাবে এই স্তম্ভলিপিগুলো তার শাসনকালের শেষ দিকে পাওয়া যাচ্ছে। এবং এই স্তম্ভলিপিগুলোর প্রত্যেকটার একটা ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই স্তম্ভলিপিতে যে পাথর ইউজ করা হচ্ছে সেটা বেলে পাথর দিয়ে তৈরি, এবং এই বেলে পাথরগুলো প্রত্যেকটাই চুনার থেকে নিয়ে আসা হতো। চুনার থেকে এগুলোকে পাথরগুলো তোলা হতো, দিয়ে গঙ্গা নদীর মাধ্যমে নিয়ে আসা হতো এবং যে স্থানে এই স্তম্ভটা তৈরি হচ্ছে সেইখানে এনে ফাইনালি স্তম্ভটা কাটা হতো। এবং এই যে স্তম্ভগুলো সেগুলো আকার এবং মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস প্রত্যেকটাই সেম রকমের হতো। এবং এই প্রত্যেকটা বলা ভুল, অধিকাংশ স্তম্ভের ওপরে একটা করে পশুর ছবি পাওয়া গেছে। কোনো সময় সেটা সিংহের ছবি, কোনো সময় সেটা হাতির ছবি। তো
তো এরকম কিছু না কিছু বা ঘোড়ার ছবি এরকম কিছু না কিছু মূর্তি তৈরি করা হয়েছে এই স্তম্ভগুলোর ওপরে। সমস্ত স্তম্ভ সম্পর্কে জানতে হবে না, কয়েকটা স্তম্ভ ইম্পর্টেন্ট। যেমন প্রথম যে স্তম্ভলিপিটা পাওয়া গেছে সেখান থেকে অশোকের সামাজিক নির্দেশ বা সামাজিক আদেশ জানা যায়। সামাজিক আদেশ মানে তিনি তার প্রজাদেরকে জীবনযাত্রার জন্য, জীবন যাপন করার জন্য কিছু নির্দেশ দিচ্ছেন যে এইগুলোকে পালন করা উচিত, সেইগুলো লেখা রয়েছে প্রথম স্তম্ভলিপিতে। চতুর্থ স্তম্ভলিপিতে রাজুক বলে একটা পদের কথা জানা যাচ্ছে। এই রাজুকরা কি করত সেটা আমরা যখন শাসন ব্যবস্থা সম্পর্কে পড়বো সেখানে আলোচনা করছি, তবে একটা নতুন পদ রাজুক সেটা চতুর্থ স্তম্ভলিপিতে দেখা যাচ্ছে। নেপাল থেকে দুটো স্তম্ভলিপি পাওয়া গেছে, একটা রুম্মিনদেই বলে একটা জায়গা থেকে আর একটা নিগালি সাগর বলে জায়গা থেকে। এই দুটো জায়গায় নেপালে অবস্থিত এবং নিগালি সাগর যে জায়গাটা এটা গৌতম বুদ্ধের জন্মস্থানের খুব কাছাকাছি একটা জায়গাতে অবস্থিত ছিল। তোমরা নেপালের কপিলাবস্তু পড়েছো, সেই নেপালের কপিলাবস্তুর কাছে এটা অবস্থিত ছিল। নিগালি সাগর বলে একটা বড় জলাধার, তার পাশে এইরকম একটা স্তম্ভলিপি পাওয়া গেছে। এবং এই দুটো স্তম্ভলিপি থেকে অশোক যেটা বলছেন, মানে আমরা এটা জানতে পারছি যে এই স্থানেই গৌতম বুদ্ধের জন্ম হয়। অশোক এই জায়গাটা ভ্রমণ করতে এসেছিলেন এবং এসে তিনি এই পুরো গ্রামটাকে ট্যাক্স ফ্রি করে দেন। এখান থেকে তিনি ট্যাক্স নেওয়া বন্ধ করে দেন, যেহেতু এটা গৌতম বুদ্ধের জন্মস্থান। তো নেপাল থেকে এরকম দুটো জায়গা থেকে স্তম্ভলিপি পাওয়া গেছে। এবার যদি আমরা একটু গুহালিপির দিকে যাই, বিহারে গুহালিপিগুলো পাওয়া গেছে। এবার গুহালিপি ব্যাপারটা কি, তোমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা একটা গুহার প্রবেশ পথ। এরকম গুহার গায়ে ডিজাইন করা গুহা অশোক তৈরি করেছিলেন এবং এই গুহাগুলোর গায়ে কিছু লিপি খোদাই করা রয়েছে যেগুলো অশোকের নাম যেখান থেকে পাওয়া যাচ্ছে। বিহারে বারবার বলে একটা পাহাড়ি অঞ্চল রয়েছে, পার্বত্য এলাকা, সেখান থেকে তিনটে গুহা পাওয়া গেছে এবং এই তিনটেই অশোকের সময় তৈরি, কারণ এর গায়ে তিনটেতেই অশোকের শিলালিপি পাওয়া গেছে। যদিও অশোক নিজে বৌদ্ধ ধর্মের ফলোয়ার ছিলেন, কিন্তু এই গুহাগুলো প্রত্যেকটাই আজীবক সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে। আজীবক সম্প্রদায়ের নাম তোমরা মনে আছে, বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের সময় পড়েছিলাম। তো সেই আজীবক যারা সন্ন্যাসী ছিলেন তারা এই সমস্ত গুহাগুলোতে থাকতেন। অন্যদিকে এই বারবার পাহাড়ের কাছে, বিহারের বারবার পাহাড়ের কাছে আরো একটা পার্বত্য অঞ্চল রয়েছে যেটার নাম হচ্ছে নাগার্জুনী পাহাড়, এবং এখান থেকেও একটা গুহা পাওয়া গেছে, কিন্তু সেই গুহাটা অশোক তৈরি করেননি, অশোকের নাতি দশরথ তৈরি করেছিলেন এবং এই দশরথ মৌর্য বংশের একজন রুলার ছিলেন। দশরথ যে গুহাটা তৈরি করেছিলেন সেটাও আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য উৎসর্গিত। তো আমরা এটা বলতে পারি যে গুহাগুলো তৈরি হয়েছিল প্রত্যেকটাই এই আজীবক সম্প্রদায়ের মানুষের জন্য তৈরি করা হয়েছিল। আগের দিন আমরা কিছু প্রধান শিলালিপি সম্পর্কে পড়েছি। আজকের এখানে একটা লিস্ট করা রয়েছে বেশ কিছু শিলালিপির বা স্তম্ভলিপির নাম দেওয়া রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি মৌর্য সাম্রাজ্য সম্পর্কে। এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে শিলালিপিটা, যে স্তম্ভলিপিটা, সেটার নাম হচ্ছে এলাহাবাদ কোসম স্তম্ভ। এটা একটা স্তম্ভের কথা বলা হচ্ছে, স্তম্ভলিপি এটা। এলাহাবাদ কোসম স্তম্ভ বা কুইন্স এডিক্ট বা কৌশম্বী লিপি নামেও পরিচিত। তিনটে নাম রয়েছে এটার। এটাকেই আবার বলা হয় প্রয়াগ প্রশস্তি। কেন বলা হয় সেটাও আমরা জানবো, প্রয়াগ প্রশস্তি। এবার যদি আমরা নাম্বারিং এ যাই, এটা হচ্ছে অপ্রধান শিলালিপি নাম্বার 3। যেমন দেখলাম প্রধান স্তম্ভ, অপ্রধান স্তম্ভ দুভাগে ভাগ করা যায় স্তম্ভগুলোকে। তো এটা একটা অপ্রধান স্তম্ভ, অর্থাৎ এখানে খুব কম জিনিস লেখা রয়েছে, কিন্তু যেটুকু জিনিস লেখা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। অশোক এখানে তার একমাত্র রানীর নাম উল্লেখ করছেন, মানে অশোকের অনেকজন রানী ছিল, মনে করা হয় তার 4 জন রানী ছিল, আবার অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে 3 জন রানী ছিল, কিন্তু সেই রানীদের নাম কোনো শিলালিপিতে পাওয়া যায়নি বা কোনো স্তম্ভে পাওয়া যায়নি। এতক্ষণ অবধি আমরা এতগুলো স্তম্ভর কথা বা এতগুলো শিলালিপির কথা পড়লাম, সেখানে কোথাও তার পরিবার সম্পর্কে তেমন করে কিছু লেখা নেই। একমাত্র এই যে এলাহাবাদ কোসম স্তম্ভটা, সেখানে তার দ্বিতীয় রানী যার নাম ছিল করুবকি বা কৌরবকি, এনার নাম পাওয়া যাচ্ছে। এখানে যেটা লেখা রয়েছে, অশোক যেটা লিখছেন যে কৌরবকি হচ্ছেন তিভরের মা। তিভর বলে তার একজন পুত্র ছিল, তো তার মায়ের নাম কৌরবকি, এই জিনিসটা তিনি এখানে লিখছেন। একটা মাত্র শিলালিপি যেখান থেকে আমরা অশোকের পরিবারের কোনো একজনের নাম
তার স্ত্রীর নাম, তার পুত্রের নাম পাচ্ছি। এছাড়াও তার অনেক পুত্র কন্যা ছিল, মহেন্দ্র, সঙ্গমিত্রা, যে নামগুলো আমরা জানি, নেপালে তারা গেছিলেন, শ্রীলঙ্কায় তারা গেছিলেন, কিন্তু তাদের নামগুলো আমরা বিভিন্ন গ্রন্থ থেকে পাচ্ছি। একমাত্র শিলালিপিতে লেখা পুত্রের নাম হচ্ছে তিভর এবং একমাত্র শিলালিপিতে লেখা তার স্ত্রীর নাম হচ্ছে কৌরবকী। সেই কারণে এটা ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন করা হয় যে অশোকের একমাত্র কোন রানীর নাম কোন শিলালিপিতে পাওয়া যায়, বা এরকম কোশ্চেন করা হয় অশোকের কোন পুত্রের নাম শিলালিপি থেকে বা স্তম্ভলিপি থেকে পাওয়া যায়, তাহলে এই দুটো নাম সেই জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যেহেতু এখানে রানীর নাম পাওয়া যাচ্ছে সেই জন্য এটাকে কুইন্স এডিক্টও বলা হচ্ছে। এডিক্ট মানে হচ্ছে লিপি, এডিক্ট শব্দটা ইংরেজি শব্দ, যেটার বাংলা হচ্ছে লিপি, তো কুইন্স এডিক্ট নামেও এটা পরিচিত। আর যেহেতু এটা কৌশম্বী বলে জায়গাতে অবস্থিত সেই জন্য কৌশম্বী লিপি নামেও এটা পরিচিত। এবার এইটা ছাড়াও, এই রানীর নাম, পুত্রের নাম ছাড়াও এখানে অশোক সঙ্ঘের সম্পর্কে লিখেছেন। সঙ্ঘ বলতে বৌদ্ধ যে সন্ন্যাসীদের গ্রুপ, তাদেরকে একসাথে সংঘ বলা হয়। তো সংঘের বিভিন্ন সদস্যদের সম্পর্কে এখানে লেখা রয়েছে, কিন্তু ওগুলো ইম্পর্টেন্ট নয়, এই জিনিসটাই সব থেকে ইম্পর্টেন্ট। এই শিলালিপিটা আবার আরেকটা কারণে ইম্পর্টেন্ট, কারণ অশোকের যে লেখাটা রয়েছে তার নিচে আবার সমুদ্রগুপ্ত তার রচনা করেছেন। সমুদ্রগুপ্তের, গুপ্ত বংশের সমুদ্রগুপ্তের সময় আমরা পড়ব যে তার একজন সভাকবি ছিলেন যার নাম হচ্ছে হরিসেন। এই হরিসেন প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এবং হরিসেন প্রয়াগ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের বিজয় সম্পর্কে লিখেছেন। সমুদ্রগুপ্ত কোন কোন জায়গা জয়লাভ করেছেন, কি কি ভালো ভালো কাজ করেছেন, এই সমস্ত জিনিসগুলো লিখেছেন। তো সেই যে লেখাটা সেটাও একই স্তম্ভের মধ্যেই লেখা। ওকে, আবার এই সেম স্তম্ভে পরবর্তীকালে জাহাঙ্গীরের একটা শিলালিপি পাওয়া যাচ্ছে। তো একটা শিলালিপিতে একটা স্তম্ভের মধ্যে টোটাল 3 জন রুলারের লেখা আমরা পাচ্ছি, অশোক, সমুদ্রগুপ্ত, জাহাঙ্গীর। সেই জন্য এই স্তম্ভটা খুব খুব ইম্পর্টেন্ট, এলাহাবাদ কৌশম বা কুইন্স এডিক্ট বা কৌশম্বী লিপি, বা যেটাকে আমরা বলছি প্রয়াগ প্রশস্তি। পরবর্তীকালে এই যে স্তম্ভটা সেটা তার যেখানে, সেটা অ্যাকচুয়াল যে জায়গায় ছিল কৌশম্বী, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, দিয়ে সেটা আকবর এলাহাবাদে স্থাপন করেন। এলাহাবাদে আকবর একটা দুর্গ নির্মাণ করেন, সেই দুর্গের সামনে তিনি এটা স্থাপন করেছিলেন। তো সেই জন্য এটার নাম এলাহাবাদ প্রশস্তিও বলা হয়, এলাহাবাদ স্তম্ভলিপিও বলা হয়। তো বিভিন্ন নাম বিভিন্ন কারণে হয়েছে। নেক্সট হচ্ছে কলিঙ্গ লিপি। কলিঙ্গ লিপি এটা ভৌলি লিপি বা জৈগাদা লিপি নামেও পরিচিত, কিন্তু কলিঙ্গ লিপি সব থেকে প্রপার নেম, এটা কলিঙ্গ থেকে পাওয়া যাচ্ছে। এবং এই যে লিপিটা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস অশোক লিখে যাচ্ছেন, সেটা হচ্ছে সমস্ত প্রজাই আমার সন্তানের সমান। এই যে উক্তিটা সেটা তিনি কলিঙ্গ লিপিতে করছেন। এটা গেল। নেক্সট হচ্ছে ব্রহ্মগিরি মাইনর রক এডিক্ট 1 এবং 2। মাইনর রক এডিক্ট মানে অপ্রধান শিলালিপি, অপ্রধান শিলালিপি। অপ্রধান শিলালিপি নাম্বার 1 এবং 2 ব্রহ্মগিরি থেকে পাওয়া যাচ্ছে। ব্রহ্মগিরিতে দুটো পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি সেখানে স্থানীয় প্রশাসনের কথা লেখা হয়েছে। স্থানীয় প্রশাসন বলতে মৌর্য সাম্রাজ্যের সব থেকে ছোট যে ইউনিট ছিল গ্রাম, সেই গ্রামগুলোর কথা এখানে লেখা রয়েছে, গ্রামের শাসন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে এখানে লেখা রয়েছে। তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট। খরেস্টি লিপি দুটো জায়গা থেকে পাওয়া গেছে, শাহবাজগড়ি এবং মনসেরা, দুটো শিলালিপি যেখানে খরেস্টি লিপি ইউজ করা হয়েছে। নর্মালি অশোক প্রত্যেকটা স্তম্ভলিপি বা প্রত্যেকটা শিলালিপিতে ব্রাহ্মী লিপি ইউজ করেছেন, কিন্তু মাত্র এই দুটো শিলালিপিতে খরেস্টি ইউজ করা হয়েছে। অশোকের যে স্তম্ভ, অশোক স্তম্ভ, যেটা আমাদের ভারতের সরকারি প্রতীক, এটা অশোক স্তম্ভ নামে পরিচিত এবং এটা অশোকের একটা স্তম্ভের উপরে তো খোদাই করা ছিল। যেরকম বললাম যে স্তম্ভগুলো কিরকম হতো, একই রকম দেখতে হতো, প্রত্যেকটার হাইট ব্যাস প্রত্যেকটা সেম হতো এবং প্রত্যেকটা স্তম্ভের উপরেই এরকম পশুর ছবি থাকতো। তো অ্যাকচুয়ালি সেই রকম একটা স্তম্ভের উপরে চারদিকে 4টে সিংহের মূর্তি খোদাই করা রয়েছে, সেটাকেই অশোক স্তম্ভ বলা হয়, যেটা পরবর্তীকালে ভারত সরকার 1950 সালে সরকারি প্রতীক হিসেবে ইউজ করেছে। এবার এইটার ইম্পর্টেন্স খুব বেশি, কারণ এটা আমাদের
সরকারি চিহ্ন, সেই জন্য এটার সম্পর্কে একটু জানতে হবে যে এখানে প্রথমত এই যে স্তম্ভটা, এই যে ব্যাপারটা, এখানে চারটে টোটাল সিংহ রয়েছে। এখানে এখানে তিনটে সিংহ দেখতে পাচ্ছ, এর পিছনে আর একটা সিংহ রয়েছে, টোটাল চারটে সিংহ পিছন পিছন করে দাঁড় করানো রয়েছে। তো এইটা একটা ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? সারনাথ বলে একটা জায়গাতে এটা পাওয়া গেছে। যে স্তম্ভটার কথা বলা হচ্ছে এটা সারনাথে পাওয়া গেছে, কিন্তু স্তম্ভটা আজকে আর নেই, স্তম্ভটা ভেঙে গেছে, কিন্তু এই যে মূর্তিটা সেটাকে প্রিজার্ভ করা হয়েছে। সারনাথে একটা মিউজিয়াম রয়েছে, তোমরা যদি সারনাথে যাও মিউজিয়াম, ওখানে মিউজিয়ামে তোমরা এটা এই জিনিসটা দেখতে পেয়ে যাবে। এছাড়াও এখানে আরো কয়েকটা পশু রয়েছে। তোমরা যেখানে যে বেদিটা দেখতে পাচ্ছ, এই বেদিতে টোটাল চারটে পশুর ছবি রয়েছে। একটা হাতি রয়েছে, একটা ঘোড়া রয়েছে, একটা ষাঁড় রয়েছে এবং একটা সিংহ রয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে একটা ষাঁড়ের ছবি দেখা যাচ্ছে, এখানে একটা হাতির ছবি দেখা যাচ্ছে, পিছনে আরো দুটো ছবি রয়েছে, যেখানে একটা ঘোড়া রয়েছে আর একটা হচ্ছে সিংহ রয়েছে। এবং প্রত্যেকটা পশুর মাঝখানে একটা করে রথের চাকা রয়েছে, চক্র রয়েছে। এরকম ভাবে এই জিনিসটা তৈরি। এবং যেরকম বললাম যে প্রত্যেকটা স্তম্ভই বেলে পাথর দিয়ে তৈরি, চুনার থেকে আনা হতো, তো সেই রকমই এটা একটা বেলে পাথর দিয়ে তৈরি মূর্তি। এবার আমরা মৌর্য প্রশাসন, অর্থনীতি, সমাজ ইত্যাদি সম্পর্কে জানবো। অশোকের যে শিলালিপি, স্তম্ভলিপি, এই জায়গাটা কমপ্লিট করলাম। এবার শাসন ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। মৌর্য শাসন ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথমবার ভারতের প্রায় সম্পূর্ণ ভারত একটাই রাজবংশের আন্ডারে আসছে। আমরা আগে প্রথম ক্লাসে দেখেছিলাম যে একদম দক্ষিণের একটু অংশ বাদ দিয়ে প্রায় পুরো ভারত মৌর্য সাম্রাজ্যের মধ্যে ছিল। এবার এত বড় একটা সাম্রাজ্যকে প্রপার চালনা করতে গেলে একটা খুব ভালো শাসন ব্যবস্থার প্রয়োজন ছিল, এবং সেই শাসন ব্যবস্থাটা মৌর্য সাম্রাজ্যের আন্ডারে করা হয়েছিল। এবং কৌটিল্যের এর উপরে এই ব্যবস্থাতে একটা বিশাল বড় অবদান ছিল। এই মৌর্য শাসন ব্যবস্থার একটা ইম্পর্টেন্স হচ্ছে, এটা তো অবশ্যই খুব এফেক্টিভ একটা শাসন ব্যবস্থা ছিল, খুব ভালো একটা শাসন ব্যবস্থা ছিল। এবং এটা এতটাই ভালো ছিল যে পরবর্তীকালের যারা রুলার ছিল, আমরা এরপরে শুঙ্গ বংশ, কাম্য বংশ সম্পর্কে পড়বো, এরপরে আমরা সাতবাহনদের সম্পর্কে পড়বো, সেই সময় অবধি এই সেম শাসন ব্যবস্থাকে ইউজ করেছে সেই সমস্ত রাজবংশ। এবার যে শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা এখন আলোচনা করতে চলেছি, সেই পুরো জিনিসটা আমরা জানতে পারছি কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে। কৌটিল্য এখানে ভালোভাবে বলে গেছে যে রাজ্য কিভাবে বিভক্ত ছিল, সেখানে কি কি মন্ত্রীরা ছিল, তাদের কি কি কাজ ছিল, বা তাদেরকে কিভাবে অ্যাপয়েন্ট করা হতো। এবং কৌটিল্য এখানে একটা থিওরি দিচ্ছে বা একটা কথা বলছে, যেটা হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব। সপ্তাঙ্গ মানে হচ্ছে, সপ্তাঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাত, এবং সপ্তাঙ্গ তত্ত্ব মানে হচ্ছে পুরো সাম্রাজ্য সাতটা মেন উপাদানের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। টোটাল সাতটা পদ ছিল। অ্যাকচুয়াল সিম্পল মিনিং হচ্ছে এখানে টোটাল সাতটা পদ ছিল, এবং এই সাতটা পদের মধ্যে সব থেকে উঁচু এবং সব থেকে বড় যে পদটা, সেটা হচ্ছে রাজা। কারণ সেই সময় রাজতন্ত্র ছিল, রাজাই প্রধান, রাজা যা বলবে বাকিদের সেটা মানতেই হবে। আজকের মতো গণতান্ত্রিক ব্যবস্থা সেই সময় ছিল না। তো মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে রাজাকে সামিন বলা হতো, ঠিক আছে, সামিন বলা হতো। তো রাজা হচ্ছে সব থেকে উঁচু পদ। নেক্সট হচ্ছে আমাত্য। আমাত্য অ্যাকচুয়ালি মন্ত্রীদেরকে বলা হতো, উচ্চ পদস্থ যারা মন্ত্রী ছিল সেই সময়ের, তাদেরকে আমাত্য বলা হতো। আজকের যদি শাসন ব্যবস্থা সম্পর্কে ধরি, রাজাকে আমরা অ্যাজ ইকুয়াল মানতে পারি প্রাইম মিনিস্টারের মতো, প্রধানমন্ত্রীর মতো। যদিও আজকের মতো ব্যবস্থা সেই সময় ছিল না, তাও একটা বোঝার সুবিধার্থে এটা ইউজ করা আমরা ইউজ করতে পারি। রাজাকে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করতে পারি। যে মন্ত্রী পরিষদ আজকে রয়েছে, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী ইত্যাদি, সেই মন্ত্রীদেরকে একত্রিতভাবে আমরা মন্ত্রী পরিষদ আজকে বলি, সেই সময় তাদেরকে বলা হতো আমাত্য। 3 নম্বর যে অঙ্গ এই শাসন ব্যবস্থার, সপ্ত অঙ্গের মধ্যে 3 নম্বর অঙ্গ হচ্ছে জনপদ। জনপদ বলতে অ্যাকচুয়ালি অঞ্চলকে বোঝানো হচ্ছে, বা রাজ্যকে বোঝানো হচ্ছে, বা রাজ্যের অধিবাসীদেরকে বোঝানো হচ্ছে, যারা প্রজা তাদেরকে বোঝানো হচ্ছে। প্রজারাও এই শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ রাজা কোনোদিনই প্রজা ব্যতীত রাজা হতে পারে না, এটা কৌটিল্য বলে গেছিলেন। তো সেই জন্য জনপদকে একটা গুরুত্বপূর্ণ পদে অঙ্গের মধ্যে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে দুর্গা। দুর্গা বলতে আমরা যাকে বাংলাতে দুর্গ বলি, সেটাকে বোঝানো হচ্ছে। যদি সাম্রাজ্যকে প্রপার সুরক্ষিত রাখতে হয়, তাহলে দুর্গের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে দুর্গকে সপ্ত অঙ্গের মধ্যে, সাতটা অঙ্গের মধ্যে রাখা হচ্ছে। নেক্সট হচ্ছে কোষা বলা হতো সেই সময়, আজকে যাকে আমরা ট্রেজারি বলি ইংরেজিতে, বা বাংলাতে কোষাগার বলি। অর্থাৎ যে টাকা পয়সাগুলো লাভ করতো
মৌর্য রুলাররা ট্যাক্সের মাধ্যমে সেই টাকাটা একটা ঘরের মধ্যে রাখা হতো, যেটাকে কোষাগার বলা হচ্ছে, এবং এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখান থেকেই সমস্ত খরচ যা যা হওয়ার সেটা হবে। নেক্সট হচ্ছে বালা। বালা বলা হতো সেই সময় সেনাবাহিনীকে। সেনাবাহিনীও একটা গুরুত্বপূর্ণ অংশ, সাম্রাজ্যকে যদি শক্তিশালী রাখতে হয় সেনাবাহিনীর গুরুত্ব রয়েছে। তো বালা হচ্ছে 6 নম্বর অঙ্গ। এবং 7 নম্বর অঙ্গ হচ্ছে মিত্র। মিত্র বলতে পাশাপাশি যে সমস্ত দেশগুলো ছিল যারা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না, যেমন আমরা চোলচের পাণ্ড্যদের কথা জানি, সেই চোলচের পাণ্ড্যদের কথা অশোকের শিলালিপিতেও লেখা রয়েছে। তো তারা ছিল মিত্র। এরা আজকে আমরা বলতে পারি আমাদের যেমন বন্ধু দেশ বাংলাদেশ আমাদের একটা মিত্র দেশ, তো সেই রকম যে দেশগুলোকে সেই সময় মিত্র বা সহযোগী দেশ বলা হতো। এই হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব বা 7টা অঙ্গ মেন শাসন ব্যবস্থার। তো মন্ত্রীন কাদের বলা হতো? এইবার রাজাকে সাহায্য করার জন্য, রাজা তো একা শাসন করতে পারবে না, তাকে সাহায্য করার জন্য বিভিন্ন মন্ত্রীদের প্রয়োজন হতো, যেরকম আজকেও রয়েছে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার। সেই সময় এরকম একজন মন্ত্রীকে মন্ত্রিন শব্দটা দিয়ে ভূষিত করা হতো, তাদেরকে মন্ত্রিন বলা হতো। এবং এই সমস্ত মন্ত্রীদেরকে একত্রিতভাবে, যত মন্ত্রী রয়েছেন সেই সময় তাদেরকে একত্রিতভাবে মন্ত্রী পরিষদ বলা হতো। একটু আগে আমি একটা শব্দ ইউজ করলাম যে আমাত্য আর মন্ত্রী পরিষদের মধ্যে তফাৎ বিশেষ কিছু নেই। মন্ত্রী পরিষদ সমস্ত মন্ত্রীদের বলা হচ্ছে, এদের মধ্যে একটা পার্ট হচ্ছে আমাত্য, যারা সব থেকে উঁচু পদগুলো ধরে রাখতো। যেমন যদি আমরা বলি অর্থমন্ত্রী, ইনি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেই সময় পুরোহিত একটা খুব ইম্পর্টেন্ট মন্ত্রী পদ ছিল। মহামন্ত্রী অর্থাৎ আজকের প্রধানমন্ত্রীর মতো, মানে আজকের নয়, সেই সময় প্রধানমন্ত্রী বলা হতো বা মহামন্ত্রী বলা হতো, একটা ইম্পর্টেন্ট পদ। সেনাপতি একটা ইম্পর্টেন্ট পদ। এদেরকে একত্রিতভাবে আমাত্য বলা হতো, আর সমস্ত মন্ত্রীদেরকে একত্রিতভাবে মন্ত্রী পরিষদের মধ্যে রাখা হতো। এবং সেই সময় সিস্টেমে এই যে আমাত্য যারা দেখছো তারা এমনি এমনি পদ পেয়ে যেত না, বা সেই সময় তো ভোটের ব্যবস্থা ছিল না, কিন্তু সেই সময় আজকের মতো পরীক্ষার ব্যবস্থা ছিল। আজকে পরীক্ষা দিয়ে যারা আইপিএস আইএস, তোমরা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, ডাব্লিউবিসিএস অফিসার হবে, তারা একটা উঁচু পদ পাবে। সেই সময়তে এই আমাত্যদের চাকরির মানে পরীক্ষা দিয়ে এই পদগুলোকে গ্রহণ করতে হতো। এক কথায় আমরা বলতে পারি যে আজকে যেরকম ভাবে এই আইএএস অফিসাররা কাজ করে দেশের জন্য, সেই সময় আমাত্যরা সেম কাজ করত। একটাই তফাৎ, আজকের আইএএস অফিসাররা মন্ত্রী হয় না। আজকে মন্ত্রী যারা হয় তারা অ্যাকচুয়ালি নামেই মন্ত্রী হয়। মেন যে কাজটা, দেশ চালনার কাজটা, এই তোমরাই করবে যারা আইএএস হবে বা যারা ডাব্লিউবিসিএস অফিসার হবে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি রাজ্যটাকে চালায় বা দেশটাকে চালায়। কিন্তু মন্ত্রীরা শুধুমাত্র উপরে বসে থাকে, তারা এই আইএএস অফিসারদের ছাড়া কিছুই নয়। তো সেই রকমই একটা পদ ছিল আমাত্য। এখানে চাকরি, এখানে পরীক্ষা দিয়ে নির্বাচনের মাধ্যমে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী তারা বিভিন্ন পদগুলো পেত, এবং কিভাবে নির্বাচন তাদের করা হতো, কি পরীক্ষা নেওয়া হতো, সেটা কৌটিল্য তার অর্থশাস্ত্রে লিখেছেন। পরবর্তীকালে আমরা দেখতে পাবো মানে গ্রিক ঐতিহাসিকরা কয়েকটা পদের নাম বলছে, যেমন ম্যাজিস্ট্রেট। গ্রিক ঐতিহাসিকরা ম্যাজিস্ট্রেট বলে একটা পদ তাদের শাসন ব্যবস্থাতে ইউজ করত। তাদের সমসাময়িক পদ ছিল মৌর্য সাম্রাজ্যে আমাত্য। বা পরবর্তীকালে যখন ব্রিটিশরা ভারতে আইসিএস পরীক্ষা নেওয়া শুরু করে, দিয়ে আইসিএস অফিসারদের নিযুক্ত করতে থাকে, সেম টাইপের পদ ছিল আমাত্য। তাহলে বুঝতে পারছো যে ভারতের শাসন ব্যবস্থা কতটা অ্যাডভান্স ছিল। ব্রিটিশদের বহু বছর আগে সেম টাইপের পদ পরীক্ষার মাধ্যমে নিয়ে তারপরে মন্ত্রী পরিষদ তৈরি করা হতো। তো এইরকম ছিল আমাত্যদের পজিশন। নেক্সট যে পদটা সেটা হচ্ছে সমাহর্তা। সমাহর্তাদের কাজ ছিল তারা ট্যাক্স কালেক্ট করতো। ট্যাক্স কালেক্ট যারা করতো তাদেরকে সমাহর্তা বলা হতো, এবং এদের যিনি প্রধান হতেন তাকে অক্ষপতাল অধ্যক্ষ বলা হতো। আজকে যাকে আমরা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলি, সে কি করে? সমস্ত হিসাব নিকাশ মেলায়, ঠিক আছে কিনা দেখে। সেম কাজটা সেই সময় এই পদটা করতো আমরা হিসাব রক্ষক জেনারেল, অডিটর জেনারেলের সঙ্গে, আজকের অডিটর জেনারেলের সঙ্গে সেই পদটাকে তুলনা করতে পারি। এদের কাজ হচ্ছে তদারক করা, যে আয় হচ্ছে ব্যয় হচ্ছে সেটা সঠিক হিসেব রয়েছে কিনা, এইগুলো দেখাশোনা করতো। তাহলে বুঝতে পারছো সেই সময়ের যে শাসন ব্যবস্থা সেই কতটা অ্যাডভান্স
ছিল। এবার এই যে ট্যাক্সের যে ব্যাপারটা আমরা বললাম, ট্যাক্স কোথা থেকে নেওয়া হতো? ট্যাক্স বিভিন্ন ক্ষেত্র থেকে নেওয়া হতো। যেমন সেই সময় সব থেকে প্রধান, সব থেকে ইম্পর্টেন্ট যে জীবিকা ছিল সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষি থেকে ব্যাপক পরিমাণে ট্যাক্স পাওয়া যেত। সেই সময় অলরেডি ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য থেকে সেই সময় ট্যাক্স নেওয়া হতো। ইভেন তখন যদি সড়ক ইউজ করতো কেউ, সড়ক ইউজ করার জন্য ট্যাক্স দিতে হতো। যেমন আজকে আমরা দেখি যে টোল ট্যাক্স রয়েছে, সেই সময়তেও সড়কের জন্য ট্যাক্স ছিল। আজকেও রয়েছে, কেউ যদি একটা দোকান করে, দোকান করার জন্য তাকে আলাদা ট্যাক্স দিতে হয়, সেই সময়ও তাই ছিল, দোকান থেকে কর পাওয়া যেত। ফেরি করার জন্য যারা বাজারে বিভিন্ন জিনিস বিক্রি করে তাদের একটা টাকা দিতে হয় পৌরসভাকে বা কোথাও, তো সেই রকম ফেরি কর সেই সময় সেই দোকানগুলো থেকে সেই রকম কর ছিল। ফেরি কর হচ্ছে যে যদি জাহাজ বা নৌকাতে পারাপার করা হচ্ছে সেখান থেকে কর। তো এইরকম বিভিন্ন কর ছিল, প্রচুর বিভিন্ন জায়গা থেকে কর পাওয়া যেত। তো এটা তো গেল। এছাড়াও কিছু সেপারেট আলাদা আলাদা করের নাম লেখা রয়েছে, কৌটিল্য নিজে অর্থশাস্ত্রে লিখেছেন। যেমন একটা কর হচ্ছে পিণ্ড কর। পিণ্ড কর সম্পর্কে বলা হচ্ছে যে এমনিতে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তো এই উপরের ট্যাক্স গুলো নেওয়া হতোই, কিন্তু একটা গ্রামকে একত্রিতভাবে একটা কর দিতে হতো। সমস্ত গ্রাম সমবেতভাবে একটা টোটাল কর দিত রাজাকে, যেটাকে পিণ্ড কর বলা হতো। নেক্সট হচ্ছে সেনাভক্তম বলে একটা কর পাওয়া যাচ্ছে। সেনাভক্তম হচ্ছে কি, ধরো কোনো একটা সময় রাজার সেনাবাহিনী কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সেনাবাহিনীকে কিছু ট্যাক্স দিতে হতো এবং সেই ট্যাক্সটাকে সেনাভক্তম বলা হতো। এরকম এগুলো ছিল আলাদা আলাদা কর। এগুলো প্রতি বছর দিতে হবে এরকম নয়, এটা একটা সময় বিশেষে নেওয়া হতো, সেই জন্য এগুলো আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে। নেক্সট অফিস হচ্ছে সন্নিধাতা। সন্নিধাতা হচ্ছে ট্রেজারি অফিসার। আগের যে পদটা এখানে আমরা দেখে এসেছি সমাহর্তা, এরা ট্যাক্স কালেক্ট করছে, কিন্তু ট্যাক্সটা কালেক্ট করার পর কোনো একটা জায়গাতে রাখতে হবে, যেখানে রাখা হতো, এবং সেই যে ঘরটাতে রাখা হচ্ছে এবং সেই ঘরটাকে মেনটেন যিনি করতেন তার নাম হচ্ছে সন্নিধাতা। এবং যে ঘরে এই ট্যাক্স গুলো রাখা হতো সেটাকে কোষাগার বলা হতো। ওকে, তো কোষাগারের প্রধান হচ্ছেন সন্নিধাতা। নেক্সট হচ্ছে সামরিক বিভাগ। মৌর্য সাম্রাজ্যের আন্ডারে একটা বিশাল বড় সৈন্যবাহিনী ছিল। প্লিনি বলে একজন ঐতিহাসিক যিনি লিখছেন যে 6 লক্ষ পদাতিক বাহিনী ছিল, 30,000 অশ্বারোহী বাহিনী ছিল, 9,000 হাতি ছিল, 8,000 রথ ছিল, এবং এই প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা সেনাপতিদের নিয়ন্ত্রণে ছিল। তো একটা বিশাল বড় সেনাবাহিনী ছিল, কিন্তু এত বড় ছিল কিনা সেটা একটা সন্দেহের ব্যাপার রয়েছে। মানে ঐতিহাসিকরা বলছেন যে 6 লক্ষ হয়তো ছিল না, কিন্তু একটা বিশাল বড় সেনাবাহিনী যে মৌর্য সাম্রাজ্যের আন্ডারে ছিল, এটা বিভিন্ন জায়গা থেকে আমরা প্রমাণ পাচ্ছি। সেই সময় বিচার ব্যবস্থা ছিল, সেই সময় পুলিশ বিভাগও ছিল। বিচার ব্যবস্থাতে দু রকমের কোর্ট ছিল সেই সময়, একটা হচ্ছে ধর্মস্থিয়, সেকেন্ড হচ্ছে কন্টক শোধন। আজকে যেমন দেওয়ানি এবং ফৌজদারি আদালত আলাদা আলাদা দুটো আদালত রয়েছে, সেই সময়তেও সেম টাইপের দু রকমের আদালত ছিল। ধর্মাস্থিয় হচ্ছে দেওয়ানি আদালত এবং কন্টক শোধন হচ্ছে ফৌজদারি আদালতের সেই নাম দেওয়া হয়েছিল সেই সময়। আজ যেমন সুপ্রিম কোর্ট রয়েছে সবার উপরে, সমস্ত রাজ্যের উপরে, মানে সেন্ট্রাল লেভেলে একটা কোর্ট রয়েছে যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলি, এবং সেই সময়তেও একটা সুপ্রিম কোর্ট ছিল এবং সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছিলেন। আজকেও যেমন একজন প্রধান বিচারপতি থাকেন, তো সেই সময় যিনি প্রধান বিচারপতি হতেন তার একটা নাম ছিল, সেটা হচ্ছে ধর্মাধিকারীন। ধর্মাধিকারীন হচ্ছে প্রধান বিচারপতিকে বলা হতো। সেই সময় যে জেলগুলো ছিল, জেলগুলোকে বলা হতো বন্ধন ঘর। ওকে, আর প্রত্যেকটা প্রধান কেন্দ্রে একটা করে পুলিশ সদর দপ্তর পাওয়া গেছে, মানে পুলিশ সদর দপ্তর ছিল, এবং প্রত্যেকটা জায়গাতে একটা করে জেল ছিল, বন্ধন ঘর ছিল। সেই সময় গুপ্তচর ব্যবস্থা ছিল। গুপ্তচর বিভাগের প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে মহাত্ম স্যার। ইনি হচ্ছেন গুপ্তচর বিভাগের প্রধান, এবং একজন গুপ্তচরকে বলা হতো গুড় পুরুষ, মানে এজেন্ট। আজকে যেমন রয়েছে না এজেন্ট, র এজেন্ট বলি আমরা, রতে কাজ করে র এজেন্ট, তেমনি ভাবে সেই সময় র এজেন্টের মতো গুড় পুরুষ ছিল, এবং গুপ্তচর বিভাগ আলাদা ছিল। এবার আমরা আসছি প্রদেশে। আজকে যাকে আমরা রাজ্য বলি, সেই সময় রাজ্য বলা হতো না, সেই সময় প্রদেশ বলা হতো। এবং মৌর্য শাসন ব্যবস্থাতে টোটাল 5টা প্রদেশ ছিল। প্রথম প্রদেশ হচ্ছে উত্তরাপথ, এখানে লিখছি উত্তরাপথ। সেকেন্ড হচ্ছে অবন্তিপথ, থার্ড হচ্ছে প্রাচ্যপথ, ফোর্থ দক্ষিণ পথ, এবং ফিফথ হচ্ছে মধ্য যে অংশটা যেটা রাজধানী বলা হয় মগধ।
তো উত্তরাপদ বলতে উত্তরের অংশটাকে, উত্তরপ্রদেশ বলতে আজকের উত্তরপ্রদেশ রাজ্যকে বলা হচ্ছে না, উত্তর দিকের যে রাজ্যটা সেটাকে উত্তরাপদ বলা হতো। ওকে, এবং উত্তরাপদের রাজধানী ছিল তক্ষশিলা। এখানে দেখতে পাচ্ছ তো ম্যাপে তক্ষশিলা অংশটাকে অঞ্চলটাকে দেখানো হয়েছে, এটা ছিল উত্তরাপথের রাজধানী। তো আমরা বলতে পারি এরকম একটা এইটা হয়তো উত্তরের একটা রাজ্য ছিল। নেক্সট হচ্ছে অবন্তিপথ। অ্যাকচুয়ালি পশ্চিম যে অংশটা সেটাকে বলা হয় অবন্তিপথ, পশ্চিম দিকের যে রাজ্যটা সেটা অবন্তিপথ নামে পরিচিত ছিল এবং এর রাজধানী ছিল উজ্জয়িন। এখানে দেখতে পাচ্ছ যে উজ্জয়িন শহরটা সেটা ছিল রাজধানী পশ্চিম পথের। তারপর হচ্ছে প্রাচ্যপথ। প্রাচ্যপথ বলতে পূর্ব দিকটাকে বোঝানো হচ্ছে, পূর্ব দিকের যে রাজ্যটা সেটাকে প্রাচ্যপথ বলা হয় এবং তার রাজধানী ছিল হচ্ছে তোষালি বা কলিঙ্গ। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোষালি বা কলিঙ্গ, এবং এই যে রাজ্যটা, এই যে প্রদেশটা, সেটা প্রথমে ছিল না, যখন অশোক কলিঙ্গ যুদ্ধের মাধ্যমে কলিঙ্গ পুরো অঞ্চলটা জয় করেন তখন এই প্রাচ্যপথ বলে নতুন একটা রাজ্য বা নতুন একটা প্রদেশ তৈরি করা হয়। তো এর রাজধানী ছিল তোষালি। নেক্সট হচ্ছে দক্ষিণ পথ। দক্ষিণ পথ বলতে দক্ষিণ দিকের যে প্রদেশটা ছিল সেটাকে বলা হচ্ছে দক্ষিণ পথ এবং এর রাজধানী হচ্ছে সুবর্ণগিরি। তোমরা এখানে সুবর্ণগিরি যে শহরটা সেটা দেখতে পাচ্ছ ম্যাপে দেখানো হচ্ছে, এটা সেই সময়কার রাজধানী ছিল দক্ষিণ পথের। এবং ফাইনালি মগধ। আজকে যেমন আমাদের দিল্লিকে কি বলা হয়, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বা এনসিআর বলা হয়, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তো তেমনি ভাবে পাটলিপুত্র সমগ্র দেশের রাজধানী ছিল সেই সময়। তো সেই জন্য এটা বলা হচ্ছে মগধ। মগধ যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজধানী শহর ছিল এবং সমগ্র দেশের রাজধানী ছিল পাটলিপুত্র এবং পাটলিপুত্র সমস্ত রাজ্যের প্রধান কার্যালয়ও ছিল। এবার আজ যেমন প্রত্যেকটা রাজ্যগুলোর মধ্যে একাধিক জেলা রয়েছে, তেমনি ভাবে সেই সময়তেও জেলা ছিল। একটা যে আমরা প্রদেশ দেখলাম, টোটাল 5টা প্রদেশ, সেই প্রদেশগুলোকে একাধিক জেলাতে বিভক্ত করা হতো এবং জেলার যিনি দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন রাজুক। যে পদটা আমরা একটু আগে প্রথমে যখন পড়ছিলাম, রাজুক বলে একটা পদ অশোক তার শিলালিপিতে লিখে গেছেন। তো সেই রাজুক পদটার কাজ ছিল জেলাকে কন্ট্রোল করা, এবং রাজুককে যে আরেকটা পদ আরেক দল কর্মচারী সাহায্য করতো যাদেরকে যুগ বলা হতো। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় রাজুক বা যুগ এই সমস্ত পদগুলো কোন কাজ করতো, কি কাজ করতো, তারা জেলার দায়িত্বে ছিল, জেলাকে শাসন করত। নেক্সট হচ্ছে মধ্যম স্তর। মধ্যম স্তরে যাওয়ার আগে একদম সব থেকে নিচের যে স্তরটা ছিল মৌর্য শাসন ব্যবস্থায় সেটা সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে গ্রাম। আজকে কি আছে, আজকের যদি আমরা দেখি বিভাগ, তাহলে দেখবো যে কয়েকটা গ্রাম শহর নিয়ে একটা জেলা তৈরি হয়। সেই সময় তো গ্রাম শহর ছিল, গ্রামগুলোর আজকে যারা প্রধান তাদেরকে বলা হয় কি পঞ্চায়েতের যিনি প্রধান তাকে প্রধান বলে নর্মালি প্রধান বলা হয়। সেই সময়ে যে পদটা ছিল সেটা হচ্ছে গ্রামানি বা গ্রামিনী, গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিনী। এবার মৌর্য শাসন ব্যবস্থাতে কয়েকটা গ্রাম নিয়ে 5টা কি 10টা গ্রাম নিয়ে একত্রিতভাবে একটা মিডিলে একটা স্তর তৈরি করা হতো, যেখানেও একজন প্রধান থাকতেন যার নাম হচ্ছে গোপ এবং স্থানিক। এই দুটো পদ এই মধ্যম স্তরটাকে নিয়ন্ত্রণ করতো। তাহলে আমরা বলতে পারছি মৌর্য শাসন ব্যবস্থাতে সবার নিচে হচ্ছে গ্রাম, গ্রামের উপরে একটা বিভাগ ছিল যেটা মধ্যম স্তর বলে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই নামগুলো পাওয়া যায়নি, যে কটা নাম পাওয়া গেছে সেগুলো এখানে দেখানো হচ্ছে। গ্রাম, তারপর মধ্যম স্তর, তার উপরে জেলা, তার উপরে রাজ্য এবং রাজ্যের উপরে সবার উপরে রাজধানী, যেখানে মৌর্য শাসকরা বসে থাকতেন এবং পুরো দেশের শাসন নিয়ন্ত্রণ করতেন। তো এইভাবে ভাঙা ছিল। ইভেন সেই সময় বিভিন্ন বড় বড় শহর ছিল এবং শহরে আজকে যেমন আমরা দেখি মিউনিসিপ্যালিটি, মিউনিসিপাল কর্পোরেশন, তেমনি ভাবে সেই সময় শহরগুলোতেও পৌর প্রশাসন বা মিউনিসিপ্যালিটির মতো একটা ব্যাপার ছিল। এবং কৌটিল্য আলাদা করে এই মৌর্যদের যে মিউনিসিপ্যালিটি সিস্টেম সেইটা সম্পর্কে লিখে গেছেন, তার বইতে লিখেছেন। এই সময়ের অর্থনীতি কেমন ছিল? মৌর্য অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল। তার মানে এই নয় যে শুধুমাত্র কৃষিকাজই করা হতো, তবে টোটাল ইনকামের সব থেকে বেশি যে উপাদান সেটা কৃষির মাধ্যমেই পাওয়া যেত। এবং সেই জন্য রাজা যে কর পেত সেই করের মূল অংশটাই আসতো ভূমি রাজস্ব থেকে। ভূমির রাজস্বের ইংরাজি হচ্ছে ল্যান্ড রেভিনিউ। কৃষকদের কাছ থেকে যে ট্যাক্সটা নেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভূমি রাজস্ব। তো এটা ছিল রাজ্যের প্রধান আয়ের উৎস। এখান থেকেই রাজা তার আয় করতেন, সমস্ত ট্যাক্সের অধিকাংশ অংশটা এখান থেকে পেতেন এবং ট্যাক্সের পরিমাণ হয় 1/4 বা 1/6 ছিল, মানে 1/4 বা 1/6
করের পরিমাণ ছিল। এবার এটা এক্স্যাক্টলি কতটা ছিল সেটা বলা সম্ভব নয়, বিভিন্ন তথ্য থেকে এরকম পাওয়া যাচ্ছে। লুম্বিনীর কথা আমরা আগেই দেখে এলাম যে যেহেতু লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান ছিলেন, সেই জন্য এখান থেকে কর নেওয়া হতো না, ট্যাক্সে এখানে ছাড় দেওয়া হয়েছিল। কৃষির পরে সেকেন্ড যে জীবিকা সব থেকে সেই সময় প্রচলিত ছিল সেটা হচ্ছে শিল্প। ব্যাপক পরিমাণে সেই সময় শিল্প বাণিজ্য ইত্যাদি শুরু হয়ে গেছিল। বিভিন্ন ধরনের শিল্প সেই সময় চলতো, যেমন ধাতুর তৈরি, লোহার প্রচুর খনি দেখা গেছে মৌর্য সাম্রাজ্যের মধ্যে। তো তারা লোহার থেকে ব্যাপক পরিমাণ আয় করতো, লোহার জিনিসপত্র তৈরি, এছাড়াও তামা, টিন, সোনা, রূপো ইত্যাদির খনি তাদের সাম্রাজ্যের মধ্যে ছিল। তো এইগুলো শিল্পের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। এগুলোকে শিল্পের মধ্যে রাখা হচ্ছে। যারা লোহার জিনিস তৈরি করতো তারা সেই জিনিসগুলো বিক্রি করতো। তো এইভাবে শিল্প ব্যবস্থা গড়ে উঠেছিল। বস্ত্র উৎপাদনও এই সময় খুব ভালো অবস্থায় ছিল। মথুরা, কাশী, পাটলিপুত্র, আমাদের বাংলা, তারপর মহিষা, এই সমস্ত জায়গাতে গুরুত্বপূর্ণ বস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো ছিল। এই সময়ের মানুষ অবশ্যই মৃৎপাত্র ব্যবহার করত, কারণ মৃৎপাত্র বহুদিন আগে আবিষ্কার হয়ে গেছে। কিন্তু মৌর্যদের যে মৃৎপাত্র সেটা সব থেকে উৎকৃষ্ট পরিমাণের ছিল, যেটা উৎকৃষ্ট গুণমানের দিক থেকে সব থেকে উৎকৃষ্ট ছিল, এবং এটাকে NBPW বলা হয়। NBPW ফুল ফর্ম হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার। ঠিক আছে, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার, এটার কোনো বাংলা হবে না, তোমাদের NBPW মনে রাখতে হবে। এবার এই NBPW ব্যাপারটা কি, তোমরা পাশে দু টুকরো মৃৎপাত্র দেখতে পাচ্ছ, ভেঙে গেছে, সেই রকম ভাবেই পাওয়া গেছে। তো এই যে মৃৎপাত্রগুলো সেগুলো ব্ল্যাক কালারের হতো, কালো কালারের হতো। ওকে, আর এগুলো প্রচন্ড বেশি পালিশড হতো, মানে এতটাই বেশি পালিশ, তোমরা বুঝতে পারছো এখানে ছবিতে যে আলো পড়ছে সেটাও রিফ্লেক্ট করছে, এতটাই পালিশড হতো। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সবই মৃৎপাত্র ছিল। তো এই ধরনের যে মৃৎপাত্র তাকে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার বলা হয়। এই ধরনের মৃৎপাত্র মৌর্যরা ইউজ করতো, মানে মৌর্য শাসন ব্যবস্থার সময় প্রচলিত ছিল। এবং এই মৃৎপাত্র তৈরিও একটা বড় জীবিকা ছিল, প্রচুর মানুষ এই মৃৎপাত্রের উপর জীবিকা নির্বাহ করতেন। নেক্সট হচ্ছে পাথরের শিল্প, পাথর তৈরি, পাথর কাটা। অশোকের আমরা স্তম্ভলিপি দেখলাম, তো অশোকের স্তম্ভগুলো নিশ্চয়ই কোনো না কোনো কারিগর তৈরি করত, অর্থাৎ এই পাথর কেটে স্তম্ভ তৈরিও সেই সময় একটা আলাদা জীবিকা ছিল। এছাড়াও পাথরের বিভিন্ন মূর্তি পাওয়া যাচ্ছে এই সময়, অর্থাৎ এই সময় মূর্তি বানানোর জন্য কারিগররা ছিল, এটাও একটা জীবিকা ছিল। তো এইরকম টাইপের জীবিকা মানুষ সেই সময় গ্রহণ করত। নেক্সট হচ্ছে সমাজ ব্যবস্থা কেমন ছিল। যেহেতু মৌর্যদের ক্ষেত্রে আমরা যদি দেখি, মৌর্যদের ক্ষেত্রে অধিকাংশ রুলাররাই ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল না। আমরা যদি চন্দ্রগুপ্ত মৌর্য দেখি, তিনি জীবনের শেষ দিকে হলেও জৈন ধর্মের ফলোয়ার ছিলেন। আমরা যদি বিন্দুসারের কথা দেখি, তিনি সম্ভবত আজীবক সম্প্রদায়ের ফলোয়ার ছিলেন। অশোক প্রচন্ড বড় একজন বৌদ্ধ ফলোয়ার ছিলেন। ইভেন তার পরবর্তীকালে যারা রুলার নয় বৌদ্ধ ধর্মের ফলোয়ার ছিলেন আর না আজীবক ধর্মের ফলোয়ার ছিলেন। তাই জন্য একটা জিনিস দেখা গেছে যে মৌর্য শাসন ব্যবস্থাতে বা মৌর্য সমাজ কোনো বর্ণ ব্যবস্থাতে বিভক্ত ছিল না, কারণ এই সমস্ত ধর্মগুলোতে, জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা আজীবক ধর্ম, এগুলোতে বর্ণ সিস্টেমটা ছিল না। তো সেই জন্য সমাজে বর্ণ ব্যবস্থার এতটা বেশি বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে না। যদিও এরকম নয় যে ব্রাহ্মণ্য ধর্ম একদম পুরোপুরিভাবে মুছে গেছিল, তা নয়। কিছু ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়াররাও ছিল, তারা বর্ণ ব্যবস্থা পালন করতো বটে, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ যেহেতু এই বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম বা আজীবক ধর্ম ফলো করতো, তাই জন্য বর্ণ ব্যবস্থা সমাজে অতটা বেশি ছিল না। নেক্সট, দাস ব্যবস্থা কি সেই সময় ছিল? মেগাস্তিনিস লিখছেন যে ভারতে দাসদের উপস্থিতি ছিল না, অর্থাৎ দাস ব্যবস্থা ছিল না। কিন্তু অ্যাকচুয়ালি ঐতিহাসিকরা বলছেন এটা হয়তো সঠিক নয়। মেগাস্তিনিস এই জিনিসটা লিখছেন কারণ মেগাস্তিনিস আসছেন গ্রিস থেকে তিনি ভারতে আসছেন, মানে একজন গ্রিক ছিলেন। এবং ইন্দো গ্রিক বা গ্রিকদের ক্ষেত্রে দাস ব্যবস্থা ব্যাপক পরিমাণে ছিল। দাসদের প্রচন্ড বেশি কষ্ট দেওয়া হতো, তাদেরকে বাধ্যতামূলকভাবে, মানে জোর করে তাদেরকে কাজ করানো হতো, কিনে নেওয়া হতো। এই রকম জিনিসগুলো সেই সময় মৌর্যদের সময় ভারতে ছিল না। ওকে, এতটা কঠিন বা এতটা মানে দাসদের ওপর অত্যাচার সেই সময় সম্ভবত ভারতে করা হতো না। সেই কারণে মেগাস্তিনিস লিখছেন যে না, একদমই দাস ব্যবস্থা নেই। অন্যদিকে কৌটিল্য লিখছেন যে দাস ব্যবস্থা ছিল, কিন্তু দাসদেরকে প্রচুর পরিমাণে, মানে এরকম ভাবে সমাজ থেকে সম্পূর্ণ আলাদা, তারা শূদ্র, এইরকম জিনিসটা পালন করা হতো না। সেই সময় দাস তাদেরই বলা হতো যারা
অন্যদের বাড়িতে কাজ করতো বা অন্যদের জমিতে কাজ করতো তাদেরকে দাস বলা হতো, কিন্তু দাসরা সেই সময় মজুরি পেত। ওকে, তারা মজুরি পেত, তাদেরকে এরকম নয় যে তাদেরকে কিনে নেওয়া হয়েছে, তোমাদের কেনা হয়েছে অতএব তোমরা ফ্রিতে কাজ করো, এরকম নয়, তাদেরকে মজুরি দেওয়া হতো। তো বাধ্যতামূলক শ্রম বা বলপূর্বক শ্রম যেটা, সেই জিনিসটা সম্ভবত মৌর্যদের সমাজ ব্যবস্থাতে ছিল না। বলপূর্বক শ্রমের একটা প্রপার শব্দ রয়েছে, আমরা এরপরে দেখবো, গুপ্তদের সময় এই শব্দটা পেয়ে যাব আমরা, ভিস্তি। ভিস্তি মানে হচ্ছে ফোর্সড লেবার, মানে হচ্ছে বলপূর্বক শ্রম। এই জিনিসটা সম্ভবত মৌর্যদের শাসনকালে ছিল না, তবে দাস ব্যবস্থা এই সময় ছিল। মৌর্য শিল্পের দিকে যদি দেখি, এই সময় পাথরের তো আমরা দেখলামই অলরেডি যে অশোকের সময় ব্যাপক পাথরের তৈরি হয়েছে, স্তম্ভ তৈরি হয়েছে। এছাড়াও পাথরের বিভিন্ন মূর্তি এই সময় তৈরি হতো, এবং বেশ কিছু মূর্তি আমরা আবিষ্কার করেছি যেগুলো ইম্পর্টেন্ট, যেমন বেসনগর থেকে একটা মূর্তি পাওয়া গেছে, যক্ষী মূর্তি, ঠিক আছে, মধ্যপ্রদেশে বেসনগর অবস্থিত। তারপর হচ্ছে পারখাম বলে একটা জায়গা থেকে যক্ষ মূর্তি পাওয়া গেছে, এই পারখাম এটা মথুরার কাছে অবস্থিত, অর্থাৎ ইউপিতে অবস্থিত। দিদারগঞ্জ থেকে আমরা যক্ষিণী মূর্তি আবিষ্কার করেছি, যেটা বিহারে অবস্থিত। এইটা পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদারগঞ্জের যক্ষিণী মূর্তি। তো এইরকম একটা মূর্তি পাওয়া গেছে। ধৌলি যেটা ওড়িশাতে অবস্থিত, এখানে পাথরের হাতি তৈরি করা দেখতে পেয়েছি। তো এইগুলো সেই সময় ব্যাপকভাবে তৈরি হতো, পাথর কেটে এগুলো তৈরি হতো। আমরা স্তূপ যদি বলি, অশোকের সময় প্রচুর পরিমাণে স্তূপ তৈরি করা হয়েছে। এবার এই স্তূপ ব্যাপারটা কি, স্তূপের একটা ছবি আছে, আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, স্তূপ ব্যাপারটা কি বোঝা যাবে। ওকে, এটা হচ্ছে একটা স্তূপ। এই যে স্ট্রাকচার, এটা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত, এটাকে বলা হচ্ছে স্তূপ, এবং এটা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাঁচি স্তূপ। এবার এই স্তূপ ব্যাপারটা কি, স্তূপ হচ্ছে একটা গোলাকার কাঠামো, যেখানে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের কোনো বড় সন্ন্যাসীর কোনো না কোনো অবশিষ্ট অংশ রাখা হয়েছে। কোথাও গৌতম বুদ্ধের চুলের অংশ রাখা হয়েছে, কোথাও তার নখের অংশ রাখা হয়েছে, বা কোনো সন্ন্যাসীর কোনো ব্যবহার্য জিনিস, কাপড় বা তার কোনো জিনিস ইত্যাদি রাখা রয়েছে। তো এইগুলোকে স্তূপ বলা হয়। তার উপরে এরকম একটা গম্বুজ টাইপের জিনিস নির্মাণ করা হতো, যেটাকে স্তূপ বলা হতো। এটা পাথরের তৈরি হতো, মেনলি এটা পাথর দিয়ে তৈরি হতো, আর অনেক ক্ষেত্রে এটা ইট দিয়েও তৈরি করা হয়েছে। তো অ্যাকচুয়ালি এই জায়গাতে কি করা হয়, এখানে বৌদ্ধ যারা সন্ন্যাসী তারা প্রার্থনা করেন, তারা এখানে এসে প্রার্থনা করবেন। তো এই রকমের যে স্ট্রাকচারগুলো, সেগুলোকে স্তূপ বলা হয়। এবং অশোকের সময় প্রচুর স্তূপ তৈরি হয়েছে, মনে করা হয় সম্পূর্ণ ভারত এবং আফগানিস্তানে প্রায় 84,000 খানা স্তূপ তৈরি করেছিলেন অশোক। অশোক একা নিজে, মানে তার শুধু সময়কালে 84,000 খানা স্তূপ তৈরি হয়েছিল, এবং যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাঁচি স্তূপ। এটা ভোপালের কাছে অবস্থিত, ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই যে স্তূপটা, সেটা ভোপাল মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে গুহা। গুহা সম্পর্কে আমরা অলরেডি দেখলাম, গুহাগুলো মূলত আজীবকদেরকে দান করা হতো। বারবার গুহা যেটা দেখলাম বিহারে অবস্থিত, এরকম টাইপের গুহা এখান থেকে পাওয়া গেছে। এগুলো একটা শিল্পের উদাহরণ। বারবার গুহার মধ্যে দুটো অ্যাকচুয়ালি গুহার নাম ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় খুব কোশ্চেন আছে এই গুহাটার নাম, যেটা হচ্ছে লোমাস ঋষি গুহা। এটা কার সময় তৈরি, এটা কোথায় অবস্থিত, এটা বিহারে অবস্থিত, এবং অশোকের সময় তৈরি, এবং কোন ধর্মের জন্য এটা সঙ্গে সম্পর্কিত, এটা আজীবকদের সঙ্গে সম্পর্কিত, কারণ অশোক এটা আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য তৈরি করেছিলেন। তো যাই হোক, এইগুলো বিভিন্ন সেই সময়কার শিল্পের উদাহরণ। তো এর সাথে সাথেই আমরা মৌর্য বংশ, মৌর্যদের সম্পর্কে পড়া কমপ্লিট করলাম। আশা করছি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, মাঝে মাঝে একটু শেয়ার করো ক্লাসগুলো বন্ধুদের মধ্যে। এই চ্যানেলকে একটু বড় হতে তোমরা সাহায্য করো আমার। আর যদি তোমরা নতুন হও চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। তোমরা এই পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা তোমরা টেলিগ্রামে সার্চ করে এই চ্যানেলে জয়েন হয়ে যাও। দ্য জিকে একাডেমি নামে রয়েছে, এবং এখানে আমি পিডিএফ গুলো দিয়ে দেবো। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে, তোমরা ফেসবুক পেজ বা টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করব। এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।